আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা কোন চ্যাপ্টার পড়ব? আজকে আমরা পড়ব খাদ্য, পুষ্টি ও পরিপাক, অধ্যায় নম্বর 5। তো এই চ্যাপ্টারটার প্রথম যেই অংশটা, যেখানে আর কি উদ্ভিদের বিভিন্ন উপাদান নিয়ে কথা বলা হয়েছে, তো এই অংশটা নিয়ে আসলে তোমরা অনেকেই ভয় পাও। আমি দেখছি অনেক স্টুডেন্টই আসলে এই জিনিসটা পড়তে চায় না, জিনিসটা স্কিপ করে। কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, এটাকে বলতে পারো যে এমসিকিউ এর একটা খনি। আজকে আমি যে পুরো ক্লাস নিব, পুরো ক্লাসটাই অনেকটা এমসিকিউ বেসড হবে, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। কিন্তু স্টুডেন্টরা কিন্তু এটা তোমরা অধিকাংশই পড়তে চাও না, কারণ এটা মুখস্থ হয় না, মনে থাকে না। তো নাইট্রোজেনের অভাবে কি হয়, নাইট্রোজেন কি করে, ফসফরাস কি করে, ম্যাগনেসিয়াম কি করে, এগুলো তোমাদের মনে থাকে না। তো আজকের ক্লাস করলে আশা করা যায়, আমি আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তাইলে আমি 100% গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করি, আসো। তো আজকে আমরা মূলত পড়ব উদ্ভিদের খনিজ পুষ্টি, পাঠ 5.1 তোমাদের বইয়ের উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আজকে পড়ব। আমি আবারও বলে দিচ্ছি, এই ক্লাসটা যদি করো, এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ বা এই অংশটা থেকে কোনো এমসিকিউ তোমাদের আর কখনো ভুল হবে না। তোমরা কনফিডেন্স সহকারে সঠিক উত্তর দাগাতে পারবে এবং এগুলো বুঝে বুঝে দাগাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখানে খানিকটা মুখস্থ করার জিনিস আছে, তো এগুলো যাতে তোমরা সঠিকভাবে বুঝে বুঝে মুখস্থ করতে পারো, সেই ব্যবস্থাও আমি করে দিব। আচ্ছা, উদ্ভিদের খনিজ পুষ্টিটা আসলে কি? আচ্ছা দেখো, একটা উদ্ভিদ, ঠিক আছে, সাপোজ এই হচ্ছে আমাদের একটা মনে করো গাছ বা উদ্ভিদ। এই উদ্ভিদের মাটির উপরে যে অংশটা থাকে সেটা তো একটা অংশ, আর মাটির নিচে কিন্তু একটা বড় অংশই থাকে, সেটাকে আমরা মূল হিসেবে চিনি। মনে করো এই হচ্ছে মূল। আর মাটির ভিতরে কি থাকে বলো তো? মাটির ভিতরে থাকে পানি। এখন উদ্ভিদ এই মূল থেকে কি করে জানো? উদ্ভিদ এই মূল থেকে হচ্ছে পানি শোষণ করে। এখানে যত পানি আছে এই পানিগুলা নিজেদের মধ্যে টেনে নেয় এবং উদ্ভিদ নিজের মধ্যে নিয়ে নেয় পানিগুলা। আচ্ছা, পানিগুলো নিয়ে আসলে উদ্ভিদ করে কি? এসব পানির মধ্যে কি থাকে জানো? এসব পানির মধ্যে থাকে হচ্ছে আয়ন। এসব পানির মধ্যে কি থাকে? এসব পানির মধ্যে থাকে হচ্ছে আয়ন। তো এই আয়নগুলোকেই আমরা বলতেছি উদ্ভিদের খনিজ পুষ্টি। খনিজ পুষ্টি। আয়ন থাকে, যেমন সোডিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে। তারপর এগুলোই হচ্ছে খনিজ পুষ্টি। এরপরে ধরো উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে? উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে না? তারপর উদ্ভিদ মাটি থেকে পানিও তো গ্রহণ করতেছে, এর মধ্যে অক্সিজেন আছে না, হাইড্রোজেন আছে না? উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতেছে না? করতেছে তো। তো এইগুলো কি? এগুলো হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি। তাহলে খনিজ জিনিসটা কি? খনিজ জিনিসটা হচ্ছে যে সকল অজৈব উপাদান, অজৈব মৌল, ঠিক আছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে অজৈব মৌল বলা হয়। এগুলো কি? এগুলো হচ্ছে অজৈব মৌল। যে সকল অজৈব মৌল উদ্ভিদ মাটি, পানি, বায়ু থেকে গ্রহণ করে তাদেরকেই বলা হয় হচ্ছে খনিজ উপাদান। এগুলো হচ্ছে অজৈব মৌল। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে পড়বো। তো এগুলো উদ্ভিদ কোথা কোথা থেকে গ্রহণ করে? এগুলো উদ্ভিদ তিনটা জায়গা থেকে গ্রহণ করে। কয়টা জায়গা? তিনটা জায়গা। কি কি তিনটা জায়গা? মাটি, পানি, বায়ু। আমরা সামনে এসব বিস্তারিত পড়বো। তো চলো আমরা শুরু করি। দেখো, উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে। তাইলে আমরা একটা এক্সিকিউ কিন্তু পেয়ে গেলাম, উদ্ভিদ কোন কোন জায়গা থেকে উপাদানগুলো গ্রহণ করতেছে। উদ্ভিদ উপাদানগুলো গ্রহণ করতেছে মাটি, পানি এবং বায়ু থেকে। ভালো কথা। আসো, এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। তাইলে তোমাদের ক নাম্বারের প্রশ্ন আসলো, উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বোঝায়? পুষ্টি উপাদান বলতে কি বোঝায়? ধরো মানুষের পুষ্টি উপাদান কি? মানুষের পুষ্টি উপাদান হচ্ছে আমরা খাবারের মাধ্যমে যে শর্করা, আমিষ এসব খাই না, লিপিড, এসব খাবার তো খাই। এগুলো যেমন আমাদের পুষ্টি উপাদান, তেমনি উদ্ভিদের পুষ্টি উপাদান কি হবে? উদ্ভিদের পুষ্টি উপাদান হচ্ছে এই যে উদ্ভিদ মাটি, পানি, বায়ু থেকে যে উপাদানগুলো গ্রহণ করে এবং যার অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে না, সেগুলোকেই বলে হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান। এগুলো যে উদ্ভিদের বডিতে আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা হেল্প করে, এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। তো আসো, উদ্ভিদ প্রায়
ষাটটি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। তার মানে উদ্ভিদে কয়টা অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে? 60টা অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। কিন্তু এই 60টা অজৈব উপাদানের মধ্যে 16টা এমন উপাদান আছে যার অভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। মানে এই যে 60টা উপাদান, এই 60টা উপাদানের মধ্যে 16টা উপাদান হচ্ছে উদ্ভিদের জীবনের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। মানে এই 16টা উপাদান ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতেই পারে না, ঠিক আছে? মানে এই 16টা উপাদানের একটা উপাদানেরও যদি অভাব হয় তাহলে কিন্তু উদ্ভিদটা মরে যাবে, তার কোনো স্বাভাবিক কার্যক্রম চলতে পারবে না। তো এই 16টা উপাদানকেই সামষ্টিকভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। এর নাম কি কি আমরা পরে পড়বো। তাহলে কিন্তু আমরা আরেকটা ধরো এমসিকিউ বা ক নাম্বারের সিকিউ প্রশ্ন যাই বলো পেয়ে গেলাম যে অত্যাবশ্যকীয় উপাদান কি, অত্যাবশ্যকীয় উপাদান কি, এবং এই 16টা উপাদান কি কি সেটা আমরা পরে পড়বো। তো এই অত্যাবশ্যকীয় যে উপাদানগুলা, এর থেকে কি এমসিকিউ আসবে? যদি আসে অত্যাবশ্যকীয় উপাদান কয়টি, তুমি উত্তরে লিখবা 16টি। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অত্যাবশ্যকীয় উপাদান, কি কি উপাদান সেটা আমরা পরের স্লাইডেই পড়বো। এরপরে আসতে পারে অত্যাবশ্যকীয় উপাদান কি, ক নম্বরের প্রশ্ন। তুমি কি লিখবা? উদ্ভিদের 60টা অজৈব উপাদান শনাক্ত করা গিয়েছে, কিন্তু তার মধ্যে 16টি উপাদান এমন যা ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। তো ওই সকল উপাদানকেই বলা হয় উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান। কয়টা উপাদান? 16টা উপাদান। ঠিক আছে, ক্লিয়ার। উদ্ভিদের খনিজ পুষ্টি। তো এই যে খনিজ পুষ্টি, এই খনিজ পুষ্টিকে অনেক আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মানে কি? নিউট্রিয়েন্ট মানে কি? নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টি উপাদান। নিউট্রিয়েন্ট মানে কি? নিউট্রিয়েন্ট মানে পুষ্টি উপাদান। ঠিক আছে, আচ্ছা। তো এই যে নিউট্রিয়েন্ট, এই যে বা খনিজ পুষ্টি উপাদান, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে, ম্যাক্রো শব্দের অর্থ হলো বড়। আর মাইক্রো শব্দের অর্থ কি? মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট। তাইলে এই যে পুষ্টি উপাদান ম্যাক্রো আর মাইক্রো, এই প্রকারভেদ করার কারণ কি? ধরো যেই পুষ্টি উপাদানগুলা আমাদের উদ্ভিদের দেহের জন্য বেশি পরিমাণে প্রয়োজন সেগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান। কারণ ম্যাক্রো শব্দের অর্থ কি? ম্যাক্রো শব্দের অর্থ বড়। তাহলে যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন ওগুলোই হইতেছে আমাদের ম্যাক্রো পুষ্টি উপাদান। আর মাইক্রো পুষ্টি উপাদান কি? মাইক্রো মানে হচ্ছে ছোট। যেগুলো আমাদের একটু কম পরিমাণে প্রয়োজন, প্রয়োজন কিন্তু পরিমাণটা কম। আর এটা কি? পরিমাণটা বড়, পরিমাণটা বেশি। দুইটাই কিন্তু প্রয়োজন, দুইটার একটারও যদি অভাব হয়, মানে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ যদি সাপ্লাই না পায় তাহলে কিন্তু উদ্ভিদ মরে যাবে। কিন্তু ম্যাক্রো যেটা সেটা একটু বেশি পরিমাণে প্রয়োজন, আর মাইক্রো যেটা সেটা একটু কম পরিমাণে প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এবার আসো ম্যাক্রো আর মাইক্রো কি কি আছে দেখো। ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে 10টা। ম্যাক্রো, দেখো এই পুরো স্লাইডটাই কিন্তু একটা এমসিকিউ এর খনি। ঠিক আছে, আজকের পুরো ক্লাসটাই একটা এমসিকিউ এর খনি, প্রচুর এমসিকিউ আছে, প্রচুর। তো এই স্লাইড থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কয়টি, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টি, প্রচুর এমসিকিউ। তো আসো, ধরো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 10টা, আর মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 6টা। ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টা, মাইক্রোনিউট্রিয়েন্ট 6টা। এখন আসো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি কি, এটা তোমাদের মুখস্থ করতে অনেকের সমস্যা হয়, তো আমি তোমাদেরকে ট্রিক শিখাই দিতেছি। তোমরা দুইটাই মুখস্থ করতে যাবা না। ধরো ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট দুটোই তোমরা মুখস্থ করতে যাবা না, কারণ এমসিকিউ যখন দিবে টিচার তোমাদেরকে এমসিকিউটা এমন ভাবেই দিবে বোর্ডে বা তোমাদের স্কুলের পরীক্ষায়ও, যে অপশনে যখন 4টা অপশন দিবে, ধরো প্রশ্নে বলছে যে নিচের কোনটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তখন একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ থেকে দিবে, আর বাকি যেই তিনটা ওই তিনটা মাইক্রো থেকেই দিবে। ঠিক আছে, এর বাইরে আসলে দিবে না, টিচাররা সাধারণত দেয় না, বা বোর্ডে তো দেওয়ার চান্সই নাই। তো যাই হোক, যে কোনো একটা তোমরা মুখস্থ করবে। আমরা কি মুখস্থ করবো? আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মুখস্থ করবো। কেন? কারণ এটাই পরীক্ষায় বেশি আসে। তুমি বলতে পারো ভাইয়া মাইক্রোনিউট্রিয়েন্ট তো 6টা আছে, এটা আরো ইজি না। না ভাইয়া, ম্যাক্রোনিউট্রিয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বেশি আসে, তাই এটাই আমরা মুখস্থ করবো। এবং মুখস্থ আমি তোমাকে করাই দিতেছি, তোমার নিজে করতে হবে না। তো আসো শুরু করি। দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি কি আছে। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, আয়রন। আমি তোমাদেরকে একটা নেমোনিক্স শিখাই দিতেছি। নেমোনিক্সটা কি? এমজি কে ক্যাফে ফর নাইস চপস। তাইলে একটা ক্যাফে, সেই ক্যাফের নাম কি? ক্যাফের নাম হচ্ছে এমজি কে ক্যাফে। এমজি কে ক্যাফে, এমজি কে ক্যাফে। তো এই ক্যাফেতে কি পাওয়া যায়? এই ক্যাফেতে নাইস চপস পাওয়া যায়, ভালো চপ খাইতে পাওয়া যায়। ঠিক আছে,
তো দেখো এটা দিয়ে কিভাবে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টটা মুখস্থ করব। এমজি মানে ম্যাগনেসিয়াম একটা হয়ে গেল, কে পটাশিয়াম দুইটা হয়ে গেল, ক্যাফে ক্যাফের সি এ ক্যা ক্যালসিয়াম তিনটা হয়ে গেল, এফি ফে ক্যাফে ক্যাতে ক্যালসিয়াম ফেতে ফেরাস বা আয়রন যেটা আর কি সংকেত লিখছি আমরা। তো 1 2 3 4 চারটা হয়ে গেল। নাইস নাইট্রোজেন নাইসারেন নাইট্রোজেন গেল 1 2 3 4 5 পাঁচটা হয়ে গেল। চপস কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার, তাহলে কয়টা হইলো 6 7 8 9 10 শেষ। বুঝতে পারলা? এমজি কে ক্যাফে ফর নাইস চপস, এমজিতে ম্যাগনেসিয়াম, কে পটাশিয়াম, কে ক্যালসিয়াম, এফি আয়রন, নাইস নাইট্রোজেন, সি কার্বন, এইচ হাইড্রোজেন, ও অক্সিজেন, পি ফসফরাস, এস সালফার। এমজি কে ক্যাফে ফর নাইস চপস মুখস্থ হয়ে গেছে ভাইয়া। এমজি কে ক্যাফে ফর নাইস চপস, দেখছো কোনো প্যানাই নেই, মুখস্থ করা লাগছে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস পটাশিয়াম এমনি মুখস্থ করা লাগছে, কিচ্ছু লাগে না। জাস্ট একটা নেমোনিক্স মুখস্থ রাখবা, এই জিনিস দিয়ে তুমি তোমার এসএসসি ইন্টার ভর্তি পরীক্ষা সারা জীবন চালাইতে পারবা। এই নেমোনিক্স দিয়ে তুমি তোমার এসএসসি ইন্টার ভর্তি পরীক্ষা সারা জীবন চালাইতে পারবা। এবং আমরা যারা আমার ক্লাস রেগুলার করো তারা সবাই জানো আমার ক্লাসের সবচেয়ে মূল আকর্ষণ কি, আমার ক্লাসের মূল আকর্ষণই হচ্ছে মজার মজার নেমোনিক্স। কঠিন কঠিন জিনিস কেউ মুখস্থ করে না, কারো মুখস্থ হয় না, সবাই স্কিপ করে, কিন্তু পরীক্ষায় আসে ভাবে যে ভাই এটাতে এমসিকিউ আসলে লিখবো না, ভাই এত কিছু তো মুখস্থ করতে পারবো না। আমার ক্লাসে আসবা, এমন এমন নেমোনিক্স তোমাকে পড়াবো না জীবনে কোনোদিন কেউ কোথাও দেখে নাই, কিন্তু আমার ক্লাসে এসে করে তুমি পরীক্ষায় সেটা অ্যান্সার করে ফেলতেছো। তাইলে এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে আমার ক্লাস দেখতে হবে। ইউটিউবে আমার ফ্রি ক্লাস আছে, আমাদের ফেসবুক পেজে আছে, প্লাস হচ্ছে আমাদের এই কোর্সে যদি ভর্তি হও তাহলে তো তুমি আর পুরো এসএসসি সব চ্যাপ্টারেরই বায়োলজি তুমি এক ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমজি কে ক্যাফে ফর নাইস চপস, এমজি ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার। আচ্ছা, তো এইগুলো কি ছিল? এইগুলো ছিল হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা ইজিলি মুখস্থ করে ফেললাম। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মুখস্থ করব না, মাইক্রোনিউট্রিয়েন্টটা তাও নামগুলো আমরা দেখি, 6টা আছে। জিঙ্ক আছে আমাদের, জিঙ্ক জেড এন হইতো আইন দিছে, যাই হোক। ম্যাঙ্গানিজ আছে, মলিবডেনাম আছে, বোরন আছে, এটা কার্বন না, এটা হচ্ছে কপার, ঠিক আছে, সিইউ কপার আছে। আর কি আছে? আর হচ্ছে আমাদের ক্লোরাইড আছে। তাহলে কি কি আছে? জিঙ্ক, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট খনিজ পুষ্টি উপাদান ক্লিয়ার সবার? এমজি কে ক্যাফে ফর নাইস চপ, তাইলে খনিজ পুষ্টি উপাদান আমাদের দুইটা আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কয়টা আছে? 10টা আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা আছে? 6টা আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টা কি কি? এমজি কে ক্যাফে ফর নাইস চপস, ভালো কথা। ওকে, এমসিকিউ হয়ে গেছে। কয়টা এমসিকিউ হয়ে গেছে এতক্ষণ তোমরা নিজেও জানো না, কিন্তু পরীক্ষার হলে বুঝতে পারবা। আচ্ছা, আসো পুষ্টি উপাদানের উৎস। পুষ্টি উপাদানটা এই যে যে উদ্ভিদ আসলে পায় কোথা থেকে, আসো এটাও তোমাকে বোঝায় শিখাই দিচ্ছি। আচ্ছা, দেখো উদ্ভিদ যে বায়বীয় অংশটা থাকে কি কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ভালো কথা। তাইলে এই দুটোই হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে পায়, বায়ু থেকে এই দুটোই পায় না? আচ্ছা, এখন দেখো এই যে যে অক্সিজেন থেকে সে কে পাচ্ছে? অক্সিজেন অণু থেকে অক্সিজেন মৌলটা সে পাচ্ছে। কার্বন ডাই অক্সাইড থেকে সে কে পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড থেকে সে কার্বন পাচ্ছে, ভালো কথা। আর এই যে যে অক্সিজেন অংশ থেকে সে অক্সিজেন পাচ্ছে, ভালো কথা। এই ছাড়া কি আর অন্য কোনো কিছু সে বায়ু থেকে গ্রহণ করতে পারতেছে? পারতেছে না, কিন্তু সে জলীয় বাষ্প বা পানি এগুলো কিন্তু সে বায়ু থেকে গ্রহণ করতেছে না, এগুলো সে মাটি থেকে গ্রহণ করতেছে। তো বায়ু থেকে কিন্তু এই জিনিসগুলো গ্রহণ করতেছে। পানি আরো উদ্ভিদ বাইর করে দেয়, পানি কিন্তু উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে না। তাহলে বায়ু থেকে সে কি কি গ্রহণ করতেছে? আমরা পাইলাম অক্সিজেন আর কার্বন। তাইলে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কোন কোন খনিজ উপাদান গ্রহণ করে? কার্বন এবং অক্সিজেন কোত্থেকে গ্রহণ করে? বায়ুমণ্ডল থেকে। ওকে, বুঝতে পারলা? আচ্ছা, এখন দেখো পানি থেকে উদ্ভিদ কি গ্রহণ করবে? পানি থেকে উদ্ভিদ পানি গ্রহণ করবে। পানি থেকে উদ্ভিদ কি গ্রহণ করবে? পানি থেকে উদ্ভিদ পানি গ্রহণ করবে।
এখন পানির মধ্যে কি কি আছে? পানির মধ্যে H2O, H মানে কি হাইড্রোজেন মৌল আছে, আর ওতে কি অক্সিজেন আছে। তাহলে পানি থেকে সে কি কি পাইছে? পানি থেকে H2O মানে হাইড্রোজেন আর অক্সিজেন, পানি থেকে হাইড্রোজেন আর অক্সিজেন পাইছে। তাহলে পানির সংকেতই যেটা H2O। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন উদ্ভিদ কোথা থেকে পাবে? হাইড্রোজেন এবং অক্সিজেন উদ্ভিদ পাবে পানি থেকে, ঠিক আছে। আচ্ছা, আর বাকি যত উপাদান আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া বাকি যত উপাদান আছে সব উপাদান উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে? বাকি সব উপাদান উদ্ভিদ গ্রহণ করে মাটি থেকে। বাকি সব উপাদান কিসের থেকে গ্রহণ করে? মাটি থেকে। তাহলে দেখো এই উৎস কি তোমার আর মুখস্থ করা লাগলো? লাগলো না। এখন পর্যন্ত একদম ডাহা মুখস্থ করতে হয়, যেমন এমন করে মুখস্থ করে না পোলাপান, এভাবে মুখস্থ করে এমন কিছু পাইছি না, স্মার্টলি মুখস্থ করার জিনিস পাইছি। দেখো, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে কি কি আছে? কার্বন, অক্সিজেন। আর উদ্ভিদ পানি থেকে কি গ্রহণ করে? পানি থেকে পানি গ্রহণ করে। পানির সংকেত কি? H2O। H2O এর মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন, তাইলে হাইড্রোজেনও পাইলাম। CHO, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই দুইটা জিনিস, এই তিনটা জিনিসই উদ্ভিদ কোথা থেকে পায়? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা জিনিসই উদ্ভিদ পায় হচ্ছে পানি এবং কিসের থেকে? পানি এবং বায়ুমণ্ডল থেকে। পানি এবং বায়ু থেকে। পানি এবং বায়ু থেকে উদ্ভিদ কি কি পায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এবং এই তিনটা ছাড়া বাকি যত কিছু আছে, এই 16টা উপাদানের মধ্যে তিনটা বাদে বাকি যত 13টা উপাদান আছে, বাকি 13টা উপাদানে উদ্ভিদ কোথা থেকে নেয়? মাটি থেকে নেয়। কারণ পানি আর বায়ু ছাড়া, মাটি ছাড়া তো আর কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, উদ্ভিদ যে এই উপাদানগুলোকে গ্রহণ করবে, উদ্ভিদ কি করবে? এই উপাদানগুলোকে গ্রহণ করবে। উদ্ভিদ কিন্তু এই উপাদানগুলোকে লবণ হিসেবে গ্রহণ করতে পারে না। ধরো এগুলো তো মাটিতে থাকে, পানি আর বায়ুটা ধরো বাদ দিলাম আমরা, কিন্তু মাটির থেকে যেগুলো গ্রহণ করে, মাটিতে কি হিসেবে থাকে? শুরুতেই তোমাদেরকে বলছিলাম কি হিসেবে থাকে? লবণ হিসেবে থাকে। কিন্তু উদ্ভিদ কখনো লবণ হিসেবে গ্রহণ করতে পারে না। উদ্ভিদ কি হিসেবে গ্রহণ করে? আয়ন হিসেবে গ্রহণ করে। এখন লবণ হিসেবে গ্রহণ করতে পারে না, আয়ন হিসেবে গ্রহণ করে, জিনিসটা আসলে কি? মানেটা আসলে কি দাঁড়ালো? দেখো, লবণ মানে কি? সাপোজ সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের লবণ, খাবার লবণ যেটা আমরা রেগুলার খাই, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। এখন এটা আয়ন হিসেবে কিভাবে থাকে? ক্যাটায়ন আর অ্যানায়ন, সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন। তাহলে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়ন হিসেবে থাকে। তাইলে উদ্ভিদ এখন মাটিতে কেমন হিসেবে থাকে? মাটিতে থাকে সোডিয়াম ক্লোরাইড হিসেবে, লবণ হিসেবে মাটিতে থাকে। আর উদ্ভিদ গ্রহণ করে কি হিসেবে? গ্রহণ করে আয়ন হিসেবে। তাহলে ধরো মাটিতে আমাদের কি আছে? মাটিতে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে। উদ্ভিদ কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা গ্রহণ করবে না। উদ্ভিদ কোন জিনিসটা গ্রহণ করবে? উদ্ভিদ গ্রহণ করবে এই যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এইসব গ্রহণ করবে। এরা লবণ গ্রহণ করতে পারে না। তাইলে উদ্ভিদ কি হিসেবে শোষণ করে না? লবণ হিসেবে শোষণ করে না। কি হিসেবে শোষণ করে? আয়ন হিসেবে শোষণ করে। এবং আমরা যতগুলো উপাদান আসলে পড়ছি, এই যে এমজিকে, ক্যাফে ফর নাইস জবস বা যত উপাদানই আসলে পড়ছি, এই সব কিছুই আসলে উদ্ভিদ কি হিসেবে শোষণ করে? এই সব কিছুই আসলে উদ্ভিদ কিন্তু আয়ন হিসেবে শোষণ করে। এই সব কিছুই উদ্ভিদ আয়ন হিসেবে শোষণ করে। এটা মৌল হিসেবেও শোষণ করে না, লবণও শোষণ করে না, কিছুই শোষণ করে না, আয়ন হিসেবে শোষণ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো তো নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেন আমাদের কি করতেছে? নাইট্রোজেন আমাদের নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, এটা তো আমি আগেই বলছি। ক্লোরোফিলের গঠনে কে কে থাকে? নাইট্রোজেন থাকে আর ম্যাগনেসিয়াম থাকে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনে কিভাবে সহায়তা করে? দেখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কারা বলো তো? নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আর আরএনএ, এরাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাই না? এখন ডিএনএ আর আরএনএ এগুলোর গঠন যখন তুমি পড়বা, পরে চ্যাপ্টারে আমরা যখন পড়বো, তো এগুলোর গঠনে একটা জিনিস দেখতে পাবা, সেটা হইতেছে নাইট্রোজেন বেস, মানে হইতেছে নাইট্রোজেন দিয়ে তৈরি নাইট্রোজেন বেস, ঠিক আছে। তো এই নাইট্রোজেন বেস হচ্ছে ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিডের একটা গাঠনিক উপাদান, ঠিক আছে। এইভাবে নিউক্লিক অ্যাসিড তৈরিতে নাইট্রোজেন সহায়তা করে। এখন প্রোটিন কিভাবে সহায়তা করে? প্রোটিন, এখন এই প্রোটিন জিনিসটা আসলে কি দিয়ে তৈরি তোমরা জানো?
প্রোটিন হইতেছে, এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আমরা প্রোটিন টোটিন নিয়ে বিস্তারিত পড়বো। তো আপাতত জেনে রাখো প্রোটিন হইতেছে অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো অণু নিয়ে তৈরি। এখন অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে তৈরি? অ্যামাইনো অ্যাসিডটাও আমাদের নাইট্রোজেন নিয়ে কিন্তু তৈরি। তাইলে এইভাবে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান হইলো। তাহলে আমাদের কি মুখস্থ করা লাগলো না? তোমরা অপশনে যদি নিউক্লিক অ্যাসিডের উপাদান মনে করো, প্রশ্ন আসছে যে নিচের কোনটি নাইট্রোজেনের কাজ, এটা লেখা আছে, অপশন দিছে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান বা নিউক্লিক অ্যাসিডের অত্যাবশ্যকীয় উপাদান। তখন তুমি কি মনে করবা? নিউক্লিক অ্যাসিড বা এত ক্লাসে পড়াইছিল নিউক্লিক অ্যাসিড কারা? ডিএনএ আরএনএ। এখন ডিএনএ আরএনএ এর উপাদানে কি আছে? নাইট্রোজেন বেস একটা কথা বলছিল ভাইয়া। তাহলে সেই নাইট্রোজেন বেস কি দিয়ে তৈরি? নাইট্রোজেন দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দৈহিক বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে এটাও তোমার মুখস্থ করা লাগবে না। দেখো দৈহিক বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে। দেখো নাইট্রোজেন কি দিয়ে তৈরি হয়? নাইট্রোজেন দিয়ে ক্লোরোফিল তৈরি হয়। ক্লোরোফিল দিয়ে কি করে উদ্ভিদ? ক্লোরোফিল দিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে। নাইট্রোজেন দিয়ে ক্লোরোফিল তৈরি হয়। ক্লোরোফিলের গাঠনিক উপাদান নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম বলছিলাম। ক্লোরোফিল দিয়ে কি করে? সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণে কি করে উদ্ভিদ? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এখন খাদ্য খেয়ে উদ্ভিদের কি হয়? খাদ্য খাওয়ার ফলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে। তো খাবার খেয়েই তো আমরা বড় হই, তাই না? তুমি যে বড় হইছো, তোমার শক্তি বাড়ছে, এগুলো কিভাবে হইছে? খাবার খাওয়ার মাধ্যমে। তাহলে উদ্ভিদের খাবার খাওয়ার মাধ্যমে কি হয়? দৈহিক বৃদ্ধি হয়। তাইলে এই যে নাইট্রোজেন থেকেই উদ্ভিদের লাস্টে কি হইলো? দৈহিক বৃদ্ধি হইলো। তাইলে দৈহিক বৃদ্ধিতেও ভূমিকা রাখে কে? নাইট্রোজেন। ঠিক আছে, এটাও তোমার মুখস্থ করা লাগলো না? দেখো 3টা পয়েন্ট, 2টাই মুখস্থ করা লাগলো না, বুঝে বুঝে অ্যান্সার করতে পারতেছো। লাস্টে একটা কি থাকলো? কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। এটা একটু মনে রাখবা তোমরা, ঠিক আছে? আচ্ছা দেখো ছোট করে দিলাম, কিন্তু কি মনে রাখা লাগতেছে? জাস্ট একটা পয়েন্ট মনে রাখা লাগতেছে, এত কিছু মনে রাখা লাগতেছে না। আচ্ছা এবার আসো ম্যাগনেসিয়াম। প্রথমেই বলছিলাম ক্লোরোফিল কি দিয়ে তৈরি? নাইট্রোজেন ম্যাগনেসিয়াম। এটাই বারবার বলতেছি কারণ এটাই পরীক্ষায় বেশি আসবে। নাইট্রোজেন ম্যাগনেসিয়াম ক্লোরোফিল। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে শোষণ প্রক্রিয়ায় অনেকগুলো কি থাকে? বিক্রিয়া থাকে। শোষণ প্রক্রিয়ায় অনেক বিক্রিয়া থাকে। এইসব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয় অনেক বিক্রিয়ায়। ঠিক আছে, এটা তোমরা শোষণের চ্যাপ্টারে গিয়ে পড়বা। আচ্ছা এরপরে আসো পটাশিয়াম আসলে কি করে? পটাশিয়াম মনে রাখবা, পটাশিয়াম হচ্ছে যে কোনো বিক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করবে যে কোনো জৈবিক বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো জৈবিক বিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করবে কে? যে কোনো জৈবিক বিক্রিয়ায় ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করবে আমাদের পটাশিয়াম। ঠিক আছে, তাহলে জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় সহায়ক হিসেবে কে কাজ করে? পটাশিয়াম। আচ্ছা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এই জিনিসটাও তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে পটাশিয়াম নিয়ে তুমি ফার্স্টে কি মনে রাখবা? পটাশিয়াম নিয়ে ফার্স্টেই মনে রাখবা জৈবিক বিক্রিয়া। পটাশিয়াম নিয়ে ফার্স্টেই মনে রাখবা কি? জৈবিক বিক্রিয়া। তুমি দেখবা যখন আমরা শোষণ কিংবা সালোক সংশ্লেষণ এগুলো পড়বো, তখন দেখবা এগুলোর প্রভাবকের মধ্যে কিন্তু পটাশিয়াম আছে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে পটাশিয়াম আছে। তার কারণ কি? তার কারণ পটাশিয়াম এসব সালোক সংশ্লেষণ, শোষণ, এসব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াটা কিভাবে নিয়ন্ত্রণ হয় আমি তোমাকে বলি। দেখো মনে করো এটা একটা পত্ররন্ধ্রের কোষ। ঠিক আছে, এটা পত্ররন্ধ্রের একটা কোষ। ঠিক আছে, মানে পত্ররন্ধ্রের পাশে সহকারী কোষ থাকে না, এটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের কোষ। ঠিক আছে, এখন দেখো এইখানে তোমার কি আছে? কোষটা নিউট্রাল, এর মধ্যে ধনাত্মক আয়নও সমান পরিমাণ আছে, ঋণাত্মক আয়নও সমান পরিমাণ আছে। এখন কি হবে? এই কোষের মধ্যে পটাশিয়াম ঢুকবে। কোষের মধ্যে কে ঢুকবে? পটাশিয়াম ঢুকবে। এখন পটাশিয়াম কেমন আয়ন? পটাশিয়াম একটা ধনাত্মক আয়ন না? এখন কোষের মধ্যে তাইলে কে ঢুকলো? পটাশিয়াম ঢুকলো। তাহলে কি ধনাত্মক আয়ন বেড়ে গেল না? এখন একটা কোষ সবসময় নিউট্রাল থাকতে চায়। কোষের মধ্যে যদি আয়নের তারতম্য হয়, এটা কিন্তু কোষ কখনো মেনে নেয় না। কোষের জৈবিক বিক্রিয়ায় কি হয়? ভারসাম্য নষ্ট হয়। এজন্য কোষ সবসময় নিউট্রাল থাকতে চায়। তখন কোষ কি করবে? আরেকটা ধনাত্মক আয়নকে বের করে দিবে, সেটাকে H+। তাহলে কোষ কোন আয়নকে বের করে দিবে? H+। এভাবে যখন পটাশিয়াম কোষের মধ্যে ঢুকলো আর H+ কোষের থেকে বের হইলো, তখন কি হবে? তখনই হচ্ছে পত্ররন্ধ্র খুলে যাবে। পটাশিয়াম ঢুকলে H+ বের হইলে পত্ররন্ধ্র খুলে যাবে। আবার
তোমার পত্ররন্ধ্রটা বন্ধ হইতে হবে, তখন কি হবে? পত্ররন্ধ্র বন্ধ হইতে হলে তখন আবার এই যে কোষ থেকে কে বের হয়ে যাবে? কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যাবে, আর কে ঢুকবে? H+ ঢুকবে। তাহলে H+ যখন ঢুকবে কোষের মধ্যে, তখনই কি হবে? পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে পত্ররন্ধ্র এটাও আমরা বুঝে গেলাম, এটাও আমাদের আর মুখস্থ করা লাগলো না। ঠিক আছে? এত ভেঙে ভেঙে বেসিক কিন্তু সবাই তোমাকে বোঝাবে না। সবাই তোমাকে কি করবে? একটা দুইটা পয়েন্ট জাস্ট রিডিং করে মুখস্থ করতে বলে দিবে। আমি কোনো জিনিস মুখস্থ করতে বলতেছি না, বা বললেও খুবই কম জিনিস মনে রাখতে বলতেছি। ধরো এতগুলা পয়েন্ট আছে, সবগুলো থেকে আমি তোমাকে একটা বা সর্বোচ্চ দুইটা মনে রাখতে বলবো, বাকি সব আমি তোমাকে বুঝাই দিব, যেটা পরীক্ষার খাতায় তুমি নিজে বুঝে বুঝে লিখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আর কি করে? আর হচ্ছে পানি শোষণে সহায়তা করে। পানি শোষণও সেম সিস্টেম, পানি শোষণও সেম সিস্টেম। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এরা ধরো একটা উদ্ভিদের মূল, ঠিক আছে? এগুলো হচ্ছে মূল রোম। এখন ধরো উদ্ভিদের মূলের মধ্যে তো কোষ আছে, তাই না? মূলের মধ্যে যে কোষ আছে, ওই কোষে মনে করো একটা ধনাত্মক আয়ন আছে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ কি করবে? একটা ধনাত্মক আয়নকে বের করে দিবে, আর পটাশিয়ামকে গ্রহণ করবে। অনেক প্রক্রিয়া আছে, এটা একটা প্রক্রিয়া তোমাকে বললাম। এইভাবেও উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে বা পানি শোষণ করে। যখন এসব ধনাত্মক আয়ন মূলের মধ্যে ঢোকে, তখন এসব আয়নের সাথে কে যায়? এসব আয়নের সাথে মূলের মধ্যে কে যাবে? পানি যাবে। ঠিক আছে? আবার যখন আয়ন বের হয়ে যাবে, তখনও সাথে সাথে কে বের হবে? পানি বের হবে। এভাবেই হচ্ছে পানি শোষণ করে। কোষ বিভাজনে সহায়তা করে। পটাশিয়াম কোষ বিভাজনে সহায়তা করে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে একটা কি বলছিলাম? নাইট্রোজেনের ক্ষেত্রে বলছিলাম কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। আর পটাশিয়াম কি করে? পটাশিয়াম হইতেছে কোষ বিভাজনে সহায়তা করে। এই দুইটা মনে রাখবা। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন হচ্ছে পানি, কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। আর পটাশিয়ামের ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে বলছি? পটাশিয়ামের ক্ষেত্রে মনে রাখতে বলছি হচ্ছে তোমার কোষ বিভাজন। বাকি সব তুমি নিজে বুঝতে পারবা, বাকি সব তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। এই দুইটা মনে রাখবা। ঠিক আছে? আর হচ্ছে তোমার মূল, ফুল ও ফল উৎপাদনে এবং বর্ধনে সহায়তা করে। এখন মনে রাখবা যে আমরা যারা চাষি বা কৃষক আছে, ঠিক আছে, যারা হইতেছে কৃষি কাজ করে, তারা একটা তোমার হচ্ছে সার দেয়। তো এক প্রকার সার দেয়, সেই সারের নামটা কি? সেই সারের নাম হইতেছে মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ। এই সারের মধ্যে কি থাকে বলতো? দেখো নামের সাথে কি আছে? নামের সাথে আছে পটাশিয়াম। তাহলে এই সারের মধ্যে কি থাকে? এই সারের মধ্যে পটাশিয়াম থাকে। এই সার দিলে কি হয়? উদ্ভিদের মূল, ফুল, ফল এই সবগুলো কি হয়? বড় হয়। তারপরে সুন্দর লাগে, বড় হয়, শোভা বর্ধন করে, বা এইসব উৎপাদিত হয়। এই জিনিসগুলাই বড় হয়, উৎপাদন হয়। যাই বলুক, মূল, ফুল, ফল বললেই পটাশিয়াম দাগায় দিবা, তোমার সব হয়ে গেল। ঠিক আছে? সব বুঝে বুঝে অ্যান্সার করতে পারলা, কোনো কিছু মুখস্থ করা লাগলো না। আচ্ছা, ফসফরাস। ফসফরাস কি করে? ফসফরাস তো মূল বর্ধন করে। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? মূল, ফুল, ফল সব বর্ধন করে। ফসফরাস শুধু মূল বর্ধন করে। আচ্ছা, এবার আসো ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি এগুলোর গাঠনিক উপাদান দেখো। এনএডিপি, এডিপি মনে রাখবা, যার নামের শেষে পি আছে, তাতেই কে থাকবে? ফসফরাস থাকবে। মনে রাখবা, যাদের নামের শেষে পি আছে তাদের তাতেই ফসফরাস থাকবে। এখন দেখো এখানে নামের শেষে পি কাদের থাকে? এটিপি, এএমপি, জিটিপি, এনএডিপি। কেন নামের সাথে পি থাকলেই ফসফরাস হবে? দেখো, এটিপি মানে কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এখানে 3টা ফসফেট আছে। এই ফসফেটটা আসে কিসের থেকে? এই ফসফরাস থেকে। আচ্ছা, এএমপি অ্যাডিনোসাইন মনোফসফেট, একটা ফসফেট আছে। গুয়ানোসাইন ট্রাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডিনোসাইন ডাইফসফেট। তাহলে কি সবগুলোর নামের শেষে ফসফেট আছে না? তাহলে এই ফসফেটটা আসে কোত্থেকে? ফসফরাস থেকে। ঠিক আছে? তাহলে এখানে ফসফরাস থাকে। আচ্ছা, আর ডিএনএ, আরএনএ। ডিএনএ, আরএনএ তে কিভাবে থাকে? ডিএনএ, আরএনএ তে বলছিলাম না নাইট্রোজেন বেস থাকে, আরেকটা জিনিসও থাকে, ফসফরাসও থাকে। মূলত এসব ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যেগুলা, নিউক্লিক অ্যাসিডে মূলত 3টা জিনিস থাকে। দেখো তোমাদেরকে বলেই দেই। একটা হচ্ছে রাইবোস সুগার থাকে, এটা হচ্ছে একটা শর্করা। ঠিক আছে? রাইবোস সুগার থাকে, এটা হচ্ছে একটা কি? শর্করা। ভালো কথা। আর কি থাকে? রাইবোস সুগার থাকে, আর হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন, আগেই বলছি নাইট্রোজেন বেস থাকে। আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড থাকে। ফসফেট বা ফসফরিক অ্যাসিড থাকে, অ্যাসিড। ঠিক আছে? তো এই ফসফেট বা ফসফরিক অ্যাসিড এগুলো কি দিয়ে তৈরি? ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। H3PO4 পি আছে, কিন্তু ফসফরাস আছে। সবকিছুর মধ্যে ফসফরাস আছে। এইভাবে ফসফরাস আমাদেরকে সাহায্য করে। মুখস্থ করা লাগলো? মুখস্থ করা লাগলো না। আচ্ছা, এরপরে আসো
আয়রন কি করে? আয়রনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সাইটোক্রোম। সেটা কি? সাইটোক্রোম। সাইটোক্রোম কি? সাইটোক্রোম হচ্ছে এক প্রকার প্রোটিন কমপ্লেক্স, ঠিক আছে? এক প্রকার প্রোটিন কমপ্লেক্স, এটা শোষণে সহায়তা করে, শোষণে সহায়তা করে, সাইটোক্রোম শোষণে সহায়তা করে। তাহলে সাইটোক্রোম শব্দটা মনে রাখবা, এটা আয়রন দিয়ে তৈরি, ঠিক আছে? এটা নিয়ে বোঝাতে গেলে আসলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, আর এই জিনিসটা আসলে ব্যাপক, তোমরা ভালোভাবে বুঝবাও না, এই জন্য আমি আর বিস্তারিততে যাচ্ছি না, এটা মনে রাখবা। আর ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে। দেখো একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে আগে বলছি ক্লোরোফিলের গাঠনিক সংকেতে কি আছে। ক্লোরোফিলের গাঠনিক সংকেতে আছে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। আর ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে কে? ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে আয়রন। ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে আয়রন। তাহলে এই জিনিসটা মনে রাখবা, ক্লোরোফিলের সাথে সংশ্লিষ্ট আছে হচ্ছে আমাদের তিনটা মৌল, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর আয়রন। নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম কি? ক্লোরোফিলের একদম গাঠনিক উপাদান, এগুলো দিয়েই ক্লোরোফিল গঠিত। আর আয়রনটা কি? এটা ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে, ঠিক আছে? ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, তাহলে এইসব উপাদানই পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের মাটিতে কি দিতে হয়? মাটিতে সব সময় কিন্তু এসব উপাদান থাকে না, তবে এটা হইতেই পারে, কোনো মাটিতে আয়রন কম থাকতেই পারে, কোনো মাটিতে পটাশিয়াম কম থাকতেই পারে। সেসব মাটিতে কি দিতে হয়? সার দিতে হয়, যে সারের মধ্যে এই উপাদানগুলো আছে। এখানে তিনটা সারের নাম তোমাদের মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সার নাইট্রোজেন দিয়ে তৈরি, কারণ ইউরিয়া সারের সংকেতই যদি তুমি দেখো NH2CO NH2, তো এখানে কি আছে? নাইট্রোজেন আছে, তাই ইউরিয়া সার নাইট্রোজেন দিয়ে তৈরি। আর মাঝখানে আমি তোমাদেরকে কি বলছিলাম? মিউরেট অফ পটাশ, পটাশিয়াম। মিউরেট অফ পটাশ, নামের সাথেই আছে পটাশ, তাহলে কি? পটাশিয়াম। আর হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, ফসফেট নামের সাথেই আছে ফসফেট, তাহলে কি? ফসফরাস। তাহলে ইউরিয়া সার কি দিয়ে তৈরি? নাইট্রোজেন। মিউরেট অফ পটাশ কি দিয়ে তৈরি? পটাশিয়াম। ট্রিপল সুপার ফসফেট কি দিয়ে তৈরি? ফসফরাস, ঠিক আছে? তাইলে তোমাদের কি কিছু মুখস্থ করা লাগলো এখানে? তোমাদের কিন্তু খুবই কম, আমি জাস্ট মনে হয় 3টা পয়েন্ট বলছি যেটা তোমাদের মনে রাখতে হবে, আর বাকি সব কিন্তু আমি বুঝাই দিছি, বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। দেখো, বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। প্রথমেই কি বলছিলাম আমি তোমাদেরকে? প্রথমেই বলছিলাম ক্লোরোফিলের গাঠনিক উপাদানের নামগুলা মনে রাখবা, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল শেষ, তারপরে হচ্ছে ক্লোরোফিল সংক্রান্ত সব প্রশ্ন শেষ। আর ক্লোরোফিল সৃষ্টি থেকে সহায়তা করে আয়রন, ভালো কথা। তারপরে RNA DNA এগুলোর ইয়েতে কি কি থাকে বলছিলাম? নাইট্রোজেন থাকে। আর কে থাকে? ফসফেট থাকে, ফসফরাস থাকে, ফসফরাস, ঠিক আছে? গেল। এরপর পটাশিয়াম নিয়ে তোমার কি মনে রাখতে বলছিলাম? পটাশিয়াম হচ্ছে তোমার কোষ বিভাজনে সহায়তা করে, ঠিক আছে? কোষ বিভাজনে সহায়তা করে পটাশিয়াম। আর হচ্ছে মূল, ফুল, ফল এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, এগুলো তোমাকে বোঝাই দিছে। এগুলো কিন্তু সবাই তোমাকে বোঝাবে না, ঠিক আছে? বলবে এগুলো দাগাই দিবে, বলবে 2 পেজ মুখস্থ করে ফেলবা। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, মুখস্থ করবা, কিছু মনে থাকবে না তোমার, কিছু বুঝবা না তুমি। আমি তোমাকে বোঝাই দিছি, এই জায়গা থেকে কোনো MCQ আসলে তোমার কিন্তু ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এতক্ষণ আমরা যেগুলো পড়লাম ওগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান, ঠিক আছে? ম্যাক্রো নিউট্রিয়েন্ট। তো এখন মাইক্রোতেও কিছু কিছু আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখো। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কি করে? ক্লোরোপ্লাস্ট গঠন আর সংরক্ষণে ভূমিকা রাখে, ভালো কথা। কপার, কপারের ক্ষেত্রে 2টা মনে রাখবা, টমেটো আর সূর্যমুখী। কপার কি? টমেটো আর সূর্যমুখী, ঠিক আছে? যখন একটা টমেটো যখন পেকে যায়, টমেটো পেকে গেলে কেমন শব্দ হয়? টমেটো পেকে গেলে লাল কটস কটস করে, কটস কটস করে, মনে রাখবা। টমেটো পেকে গেলে কটস কটস করে, টমেটো পেকে গেলে কটস কটস করে। কতে কি? কপার। কপার কি করে? টমেটো আর সূর্যমুখী, টমেটো আর সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। আচ্ছা, বোরন, বোরন কি করে? দেখো, বোরন হচ্ছে বর্ধনশীল অঞ্চলের জন্য প্রয়োজন, মনে রাখবা। বোরন বর্ধনশীল, বোরন বর্ধনশীল। আচ্ছা, বোরন বর্ধনশীল, একটা নেমোনিক্স মনে রাখবা। বর বড় চিনি খায়। বর বড় কি খায়? একজন নতুন বিয়ে করছে, নতুন জামাই, নতুন বর আসছে, বর কি খাইতে চায়? বর চিনি খাইতে চায়। তাহলে বর বড় চিনি খায়। বরতে কি? বোরন। বোরন কি করে? বড় করে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের জন্য প্রয়োজন। তাহলে বর্ধনশীল অঞ্চলের জন্য কি প্রয়োজন? বোরন প্রয়োজন। আর কি করে? চিনি খায়। চিনি খায় মানে কি? চিনি পরিবহনে ভূমিকা রাখে। তাহলে বর বড় চিনি খায়, বর বড় চিনি খায়, বর মানে বোরন। বড়তে কি? বড়তে হইতেছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের জন্য প্রয়োজন। আর চিনি খায় মানে কি? চিনি খায় মানে হইতেছে চিনি পরিবহনে পরোক্ষ ভূমিকা
ভূমিকা রাখে, ঠিক আছে। এরপরে আসো মলিবডেনাম। মলিবডেনাম কি করে? অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করে। অণুজীব দিয়ে নাইট্রোজেন সংবন্ধন করে। নাইট্রোজেন সংবন্ধন করা মানে কি জানো তোমরা? ধরো বায়ুতে যেই নাইট্রোজেন আছে না, সেই সব নাইট্রোজেন উদ্ভিদের হচ্ছে মূলে বা হচ্ছে ফলে কাণ্ডে বিভিন্ন জায়গায় নাইট্রোজেন গুলো সংবদ্ধ হয়ে থাকে, একটা স্ট্রাকচার গঠন করে, রাইজোম বলে এগুলোকে। এগুলো নিয়ে পরে বিস্তারিত জানতে পারবা। তো বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে সেটা সংরক্ষণ করে রাখে, সেটা পরে পুষ্টিতে কাজে লাগায়, বৃদ্ধিতে কাজে লাগায়, এসব কাজে লাগায়, ঠিক আছে। তো এটাকেই বলা হয় হইতেছে আমাদের মলিবডেনামের কাজ, অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করে, ঠিক আছে। এবার আসো ক্লোরিন। ক্লোরিন কি করে? ক্লোরিন হইতেছে সুগার বিটের মূল ও কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে। মনে রাখবা সকাল, সকাল মানে কি? সকাল, কালে কি? ক্লোরিন কি করতেছে? সুগার বিটের মূল এবং কাণ্ড বৃদ্ধি করতেছে। সুকালও লিখতে পারো তুমি, সুকাল বা সকাল, যাই হোক। সুগার বিটের মূল ও কাণ্ডের বৃদ্ধিতে কি করতেছে? ক্লোরিন সহায়তা করতেছে। তাহলে এই সবগুলো কিন্তু আমরা নেমোনিক্স দিয়ে বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে কটস কটস করে, টমেটো পাকলে কেমন করে? টমেটো পাকলে কটস কটস করে, কটস কটস করে। কতে কি? কপার। টতে কি? টমেটো। সতে কি? সূর্যমুখী। টমেটো সূর্যমুখী থাকলে কি দাগায় দিবা? কপার দাগায় দিবা, ভালো কথা। এরপরে আসো বোরন। বোরন মানে কি? বড় বড় চিনি খায়। বড় বড় কি খায়? বড় বড় চিনি খায়। বড়েতে কি? বোরন। বড়তে কি? বর্ধনশীল অঞ্চলের জন্য প্রয়োজন। চিনি কি? চিনি পরিবহনে সহায়তা করে। মলিবডেনাম মনু। মনু মনে রাখবা, বরিশালের মানুষজন মনু বলে ডাকে, মানুষকে আদর করে মনু বলে ডাকে। বরিশালের মানুষজন মানুষকে আদর করে কি বলে? মনু বলে ডাকে। তাহলে মলিবডেনামের ম আর নুতে কি? অনু, অনুজীব, অনুজীব, ঠিক আছে। মলিবডেনাম অনুজীব, মলিবডেনাম অনুজীব, মনু। ক্লোরিন কি? সকাল। সকাল মানে কি? সুগার বিট। কাল মানে কি? ক্লোরিন। সুগার বিট থাকলে কি দাগায় দিবা? ক্লোরিন দাগায় দিবা। তাহলে কি আমাদের ক্লিয়ার হয়ে গেল? আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইসব জিনিস স্টুডেন্টরা কি করে? ঘং 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 করে মুখস্থ করে সারাদিন, কিচ্ছু মনে থাকে না পরীক্ষার হলে। 3-4টা নেমোনিক্স মুখস্থ রাখবা, প্রশ্ন দেখলেই উত্তর করতে পারবা, ঠিক আছে। আর নেমোনিক্স গুলো এমন না, অনেকে তোমাদের বলবে যারা এসব জিনিস বোঝে না, পারে না, তারা তোমার কি বলবে? তারা বলবে যে এগুলো করলে মনে করো তোমার ট্যালেন্ট দেখা যাবে যে নেমোনিক্স বেশি হয়ে গেছে, পড়ার থেকে নেমোনিক্স বেশি হয়ে গেছে। আরে ভাই, নেমোনিক্স তুমি সারা জীবন মনে রাখবে নাকি? নেমোনিক্স তুমি 2-3 বার পড়বা, তোমার মাইন্ড এটা এমনি সেট হয়ে যাবে। প্রশ্ন আসলে তোমার আর নেমোনিক্স দেখতেই হবে না। ভাই আমরা এগুলো করে আসছি, আমরা এগুলো করে আসছি। আমি মেডিকেলের স্টুডেন্ট, কিভাবে এফেক্টিভ উপায় মুখস্থ করতে হয় বিশ্বাস করো আমার চেয়ে ভালো তোমাকে কেউ বলতে পারবে না। এগুলো আমরা করে আসছি, আমি জানি এগুলো ট্রাস্টেড প্রক্রিয়া। এইভাবেই মুখস্থ করতে হয়, নিজের টেকনিক বানাইতে হয়, বুঝতে হয়, সবকিছু করতে হয়। মুখস্থ করা আসলে এত সহজ না। তো যারা বোঝে না, যারা বুঝাইতে পারে না, তাদের কথায় কান না দিয়ে আমি যেটা বলতেছি সেটা করো, ইনশাল্লাহ উপকৃত হবা। যাই হোক, এখন আসো তোমাদের ভয়ের আরেকটা কারণ, সেটা হইতেছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। ভাই এই জিনিস তো মনে থাকে না, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, এগুলো তো ভাই মনে থাকে না। এগুলো কি করব? দেখো, সব মনে থাকে। শুরু করি, আসো। দেখো, নাইট্রোজেন। নাইট্রোজেন নিয়ে ফার্স্টেই কি বলছিলাম? নাইট্রোজেন ক্লোরোফিল সৃষ্টি করে, ক্লোরোফিলের গাঠনিক উপাদান। এখন এই ক্লোরোফিলটা কি করে? দেখো, ক্লোরোফিল উদ্ভিদকে সবুজ রাখে, গাছের পাতাকে সবুজ রাখে। এখন দেখো, ক্লোরোফিলের অভাব হইলো, ক্লোরোফিলটা হইলো না, তাহলে কি হবে? গাছের পাতা সবুজ থাকবে? ক্লোরোফিল তৈরি করতেছে কে? নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব হইছে মানে কি? ক্লোরোফিল উৎপাদন হচ্ছে না, ক্লোরোফিলেরও অভাব। এখন ক্লোরোফিল উৎপাদন হচ্ছে না মানে কি? গাছের পাতা সবুজ থাকবে? গাছের পাতা সবুজ থাকবে না, গাছের পাতা আর সবুজ থাকবে না। গাছের পাতা কি হয়ে যাবে? গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাবে। গাছের পাতা সবুজ থেকে কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। এই রোগকে আমরা নাম দিছি ক্লোরোসিস। তোমাকে বলছিলাম গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যায়, এটা রোগ একটা আছে, তার নাম বলছিলাম না। নামটা কি? নামটা হচ্ছে ক্লোরোসিস। তাহলে ক্লোরোসিস কিসের জন্য হচ্ছে? নাইট্রোজেনের জন্য হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, কোষের বৃদ্ধি হ্রাস পায়। আমরা দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি পড়ছিলাম? নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কোষের দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। দেখো, ক্লোরোফিল কি করতেছে? সালোক সংশ্লেষণ করতেছে। সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি করাচ্ছে। এখন এই ক্লোরোফিল যদি না থাকে, নাইট্রোজেন না থাকলে কি ক্লোরোফিল থাকবে? থাকবে না। কারণ ক্লোরোফিল যদি না থাকে তাহলে আর দৈহিক বৃদ্ধি হবে? হবে না। সালোক সংশ্লেষণ হবে না, খাদ্য তৈরি হবে না, আমাদের দৈহিক বৃদ্ধিও হবে না। তাহলে কি বলছে আমাদেরকে এখানে? আমাদের বলছে উদ্ভিদের কোষের বৃদ্ধি হয় না, ভালো কথা। এবং কোষ বিভাজন হ্রাস পায়। দৈহিক বৃদ্ধি মানে কি? কোষ বিভাজনের মাধ্যমেই তো দৈহিক বৃদ্ধি হয়। এখন কোষের বৃদ্ধি যদি হ্রাস পায়, বৃদ্ধি হ্রাস পাওয়া মানে কি? বিভাজন হ্রাস পাওয়া। কারণ কোষ বিভাজন হইলে তখনই তো কোষের বৃদ্ধি হবে, তাই না? তাহলে কোষের বৃদ্ধি হ্রাস পাওয়া মানে বিভাজন হ্রাস পাওয়া। তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। তাহলে বৃদ্ধি কমে যায়। দেখছো, কিচ্ছু মুখস্থ করা লাগলো ভাইয়া? কিচ্ছু মুখস্থ করা লাগলো না। তাহলে কি জানো? ক্লোরোসিস। ক্লোরোসিস মানে কি? ক্লোরোসিস মানে গাছের পাতা সব হলুদ হয়ে যায়।
এখন সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে, মানে কি সবুজ করার জিনিস নাই। এখন সবুজ করার জিনিস আমাদের কি ছিল? সবুজ করার জিনিস ছিল ক্লোরোফিল। ক্লোরোফিল নাই, কারণ ক্লোরোফিল না থাকলে কি হবে? ক্লোরোসিস হবে। আর কি হবে? খাদ্য তৈরি করতে পারবে না। খাদ্য তৈরি করলে কি হবে? কোষ বিভাজন হবে না, তারপর কোষের বৃদ্ধি হবে না। তাহলে কি? উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে, শেষ। ওই যে কাজের উল্টা ভাই, কাজের উল্টা। খুবই ইজি, কিচ্ছু মুখস্থ করা লাগে না ভাই। মানে মানুষকে শুধু শুধু ভয় দিয়ে রাখছে, বুঝছো? জিনিসগুলো এত ইজি, এত মজা, কিন্তু এগুলো ভয় দিয়ে রাখছে মানুষকে। দেখো, ফসফরাস। আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কি পড়ছিলাম? দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম গাছের পাতা হলুদ হয়ে যায়, আর ফসফরাসের ক্ষেত্রে মনে রাখবা গাছের পাতা বেগুনি হয়ে যায়। নাইট্রোজেনের ক্ষেত্রে হয়েছিল হলুদ, আর ফসফরাসের অভাবে কি হয়েছে? পাতায় বেগুনি হয়েছে। আর পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হবে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, উদ্ভিদ খর্বাকার হবে। ফসফরাসের অভাবে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। কেন উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে? ফসফরাসের অভাব হইলে তো তোমার যেই নিউক্লিক অ্যাসিড আছে ওগুলো আর তৈরি হবে না। নিউক্লিক অ্যাসিড কি? ডিএনএ, আরএনএ, এগুলোই তো উদ্ভিদের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই না? তো এই নিউক্লিক অ্যাসিডই যদি তৈরি না হয়, ডিএনএ আরএনএ যদি না থাকে, তাহলে উদ্ভিদে কি হবে? উদ্ভিদে মৃত অঞ্চল সৃষ্টি হবে। মৃত অঞ্চল মানে দেখো, ডিএনএ আরএনএ আমাদের বডিতে কি করে? ডিএনএ আরএনএ আমাদের বডির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ডিএনএ আরএনএ কি করে? আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন সাপোজ ধরো তোমার একটা উদ্ভিদ, ঠিক আছে? এখন ধরো একটা উদ্ভিদের একটা অঞ্চল সৃষ্টি হওয়ার জন্য যে জিনটা দরকার, ধরো একটা উদ্ভিদের হইতেছে একটা কয়টা পাতা হবে, এটা তো একটা জিন নিয়ন্ত্রণ করবে। সেই জিনটা কিসের মধ্যে থাকবে? ডিএনএ এর মধ্যে থাকবে। এগুলো ডিএনএ নিতে গেলে বিস্তারিত জানতে পারবা যে ডিএনএ এর মধ্যে জিন থাকে। তো এই জিন নিয়ন্ত্রণ করতেছে কে? ডিএনএ। এখন ডিএনএ তৈরি হইতেছে না, তাইলে কি কয়টা পাতা হবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। কেউ কেমন কাণ্ড হবে, কেমন ই হবে, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। তখন উদ্ভিদে কি হবে? মৃত অঞ্চল সৃষ্টি হবে। মানে ওই অঞ্চলগুলোর সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ ওই অঞ্চল সৃষ্টি হওয়ার জন্য যে জিনগুলো লাগে, ওই জিনগুলো আর নাই। বুঝতে পারছো? এই জন্য মৃত অঞ্চলের সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফসফরাস। এরপরে দেখো পটাশিয়াম। পটাশিয়াম কি করে? দেখো, পটাশিয়াম হচ্ছে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়। পটাশিয়ামের ফলে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়, ঠিক আছে? দেখো, ধরো এই হচ্ছে একটা পাতা। পটাশিয়াম যখন তোমার থাকবে না, তখন পাতার এই অঞ্চলটা আর এই যে যেই সাইড দিয়ে যেই অঞ্চল, এটাই কি হবে? হলুদ হবে। মানে ক্লোরোসিস প্রক্রিয়াটা হবে আর কি, শুধু শীর্ষে হবে আর সাইডে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো শিরার মধ্যবর্তী স্থানেও কি হয়? ক্লোরোসিস হয়। শিরার মধ্যবর্তী স্থান মানে কি? এইটা হচ্ছে একটা পাতার শিরা, এটা একটা পাতার শিরা। এই শিরার মাঝের যে জায়গাগুলা, শিরার মাঝের যেই জায়গাগুলা, এই জায়গাগুলোও কি হবে? হলুদ হলুদ হয়ে যাবে বা ক্লোরোসিস হবে। আচ্ছা, কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায়। এই যে পাতার কিনারা, কিনারায় কি হয়? পুড়ে গিয়ে বাদামি রং দেখা যায় বা পাতাটা কুকড়ে যায়, ঠিক আছে? মানে সহজ কথায় কি হয় জানো? এই পাতার কিনারায় কোষগুলা মরে যায়। আমরা কি বলছিলাম মনে আছে? পটাশিয়াম কিন্তু আমাদের কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করে। তো পটাশিয়াম যখন থাকবে না, তখন কোষটা ঠিকভাবে বিভাজিত হতে পারবে না, ঠিক আছে? কোষ যদি ঠিকমতো বিভাজিত হইতে না পারে, তাহলে এই সাইডগুলাই কি হবে? কোষগুলা মরে যাবে। সাইডে সাইডে, পাতার শীর্ষে, এইসব জায়গায় কোষগুলা মরে যাবে, কারণ এইসব জায়গায় কোষগুলা সেন্সিটিভ থাকে। শীর্ষ, কিনারা, এগুলো বেশি এক্সপোজড থাকে না পরিবেশে। তো এইসব জায়গায় কোষগুলা হচ্ছে সেন্সিটিভ থাকে। এই জন্য এইসব জায়গায় কি হয়? কোষগুলা কিন্তু মরে যায়, ঠিক আছে? মরে গেলে তখন এইসব জায়গা কুকড়ে যায়, বাদামি রং দেখা যায়, এরকম নানা ধরনের হয়, ঠিক আছে? শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়, শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। তাহলে পটাশিয়াম দিয়ে তুমি মনে রাখবা পাতার শীর্ষ, পার্শ্ব, কিনারা, শিরার মধ্যবর্তী, এই ধরনের শব্দ যেখানেই থাকবে সেখানেই তুমি উত্তরে পটাশিয়াম দাগায় দিবা। পাতার শীর্ষে কোনো সমস্যা হয়েছে, কোষ মরে গেছে, বাদামি হয়ে গেছে, কিনারায় কোনো সমস্যা হয়েছে, পার্শ্বে কোনো সমস্যা হয়েছে, শিরার মধ্যবর্তী অঞ্চলে হলুদ হয়ে গেছে, এই শব্দগুলো যখনই দেখবা তখনই তুমি কি মনে করবা? কি দাগায় দিবা? তখনই তুমি চোখ বন্ধ করে পটাশিয়াম দাগায় দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখো ক্যালসিয়াম। সবার আগেই বলে রাখি, ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম হইতেছে আমাদের কোষের বিভিন্ন কার্যাবলীর জন্য অনেক প্রয়োজন। কোষ বা কোষ অঙ্গাণু, ঠিক আছে? কোষ অঙ্গাণুর বিভিন্ন কার্যাবলীর জন্য প্রয়োজন। আমাদের কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি আছে আমাদের কোষ অঙ্গাণু। তো এইসব অঙ্গাণুর কাজের জন্য কিন্তু কে প্রয়োজন? এইসব অঙ্গাণুর কাজের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? তো ক্যালসিয়াম যখন হবে না, সহজভাবেই কি হবে? এইসব
অঙ্গাণুর কাজগুলা বাধাপ্রাপ্ত হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় কি হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না। এইসব কি জিনিস, এটা তুমি আমাদের অঙ্গাণু চ্যাপ্টারের ভিডিওটা দেখবা, কোষ অঙ্গাণু 2য় অধ্যায়ের 1ম ভিডিও, তাইলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত, এটা প্রোটিন ট্রাফিকিং হবে, ভুল লিখছে। যাই হোক, এইসব জিনিস কি, এগুলো তুমি ওই অঙ্গাণু চ্যাপ্টার দেখলে বুঝতে পারবে, এগুলোর জন্য আলাদা ব্যাখ্যা করা লাগবে এখন। যাই হোক, বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। দেখো পটাশিয়াম যা করছিল, ক্যালসিয়ামেও কিন্তু খানিকটা সেম হইতেছে, ঠিক আছে। বর্ধনশীল শীর্ষ অঞ্চল, পাতার কিনারা, এগুলো মরে যায় বা পাতা কুকড়ে যায়, ঠিক আছে। এই কাজগুলা কিন্তু আমাদের পটাশিয়ামও করছিল, সেই সেম কাজ কিন্তু আমাদের ক্যালসিয়ামও করতেছে। কারণ এই কাজগুলা কেন করতেছে, দেখো এরা সবাই কোথায় অ্যাটাক করতেছে, এরা সবাই কোষে কিন্তু অ্যাটাক করতেছে। কারণ এগুলো তখনই হবে যখন কোষগুলা মরে যাবে, যখন কোষগুলা মরে যাবে। আর শীর্ষ কিনারা এগুলো হচ্ছে সেনসিটিভ কোষ থাকে এইসব জায়গায়, এই জন্য কোষগুলা যখন মরে যাবে তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোও কোষগুলা মরে যাবে, এই জায়গাগুলো শুকিয়ে যাবে বা এগুলো পোড়ার মতো হয়ে যাবে, মনে হয় যে পুড়ে গেছে, বা হচ্ছে এগুলা বর্ধনশীল হবে না, বাড়বে না। তো এই সমস্যাগুলো তখনই হবে যখন কোষে অ্যাটাকটা হবে। আর কোষে অ্যাটাক কে করবে, দেখো পটাশিয়াম কোষে অ্যাটাক করতেছে, বলছিলাম না কোষ বিভাজন সাহায্য করে, তাহলে পটাশিয়াম না থাকলে কোষ বিভাজন হবে না। এই কাজগুলো তোমার ক্যালসিয়াম করতেছে, কারণ ক্যালসিয়াম কি করে, কোষের অঙ্গাণুগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। দেখো কোষের অঙ্গাণুগুলো যদি কাজ করতে না পারে তাহলে কোষটা বাঁচবে, বাঁচবে না। কোষ যদি বিভাজন না হয় তাহলে কি কোষটা বাঁচবে, বাঁচবে না। তাহলে এই কোষের কারণেই এই সমস্যাগুলো হয়, পাতার কিনারা, শীর্ষ, বর্ধনশীল অঞ্চলে সব জায়গায় সমস্যা হয় কোষের অ্যাটাকের কারণে। এই জন্যই হইতেছে এইগুলা মরে যায় বা নেতিয়ে পড়ে বা যাই হয়, সেটা ক্যালসিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে কোষে অ্যাটাক করে, আরো অনেকেই করে। যাই হোক, ম্যাগনেসিয়াম কি করে, শুরুতেই বলছিলাম ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গাঠনিক উপাদান। ক্লোরোফিল কে কে থাকে, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, তাহলে কি হবে, ক্লোরোফিল সংশ্লেষিত হবে না। এবং ক্লোরোফিল সংশ্লেষিত হইলে না হলে কি হবে, সবুজ রং হালকা হয়ে যাবে। ক্লোরোফিলই তো আমাদের সবুজ রাখে, মানে নাইট্রোজেনের মতো সেম, সবুজ রং হালকা হয়ে যাবে, সালোক সংশ্লেষণ কমে যাবে, দৈহিক বৃদ্ধি হবে না। নাইট্রোজেন ম্যাগনেসিয়াম সেম, নাইট্রোজেন ম্যাগনেসিয়াম সেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লৌহ। লৌহ কি করে, লৌহ হচ্ছে সরু শিরার মধ্যবর্তী স্থানে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। সরু শিরার মধ্যবর্তী স্থানে হালকা হয়, ক্লোরোসিস হয়, এই কাজটা আমরা পটাশিয়ামের ক্ষেত্রেও দেখছিলাম, ঠিক আছে। এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয় এবং ছোট হয়, কেন হয় দেখো, এই যে লৌহ, লৌহটা কোথায়, লৌহর কাচের মধ্যে আমরা কি পড়ছিলাম, সাইটোক্রোমের গাঠনিক উপাদান না, সাইটোক্রোম, সাইটোক্রোমের গাঠনিক উপাদান বলছিলাম না। এখন দেখো সাইটোক্রোম জিনিসটা কি করতেছে, সাইটোক্রোম জিনিসটা আমাদের শোষণে সহায়তা করতেছে না, সাইটোক্রোমটা আমাদের শোষণে সহায়তা করতেছে না। এখন শোষণ যখন হবে না, শোষণ যখন হবে না, গাছ কি হবে, গাছ দুর্বল হয়ে যাবে না। এখন ধরো শোষণ থেকে কি হয়, শোষণ থেকে, শোষণ হচ্ছে শক্তি উৎপন্ন করে। এখন শক্তি যখন উৎপন্ন হবে না তখন কি হবে, তখন গাছটা দুর্বল হয়ে যাবে। এই জন্য গাছটা দুর্বল হয় এবং ছোট হয়, কারণ শক্তি উৎপন্ন হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ শোষণ হচ্ছে না। শোষণ কেন হচ্ছে না, সাইটোক্রোম তৈরি হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ লৌহ নাই। এইবার বুঝতে পারছো, মিলাই মিলাই পড়তে হবে ভাই। দেখো কোন জায়গা থেকে কোথায় তোমার নিয়ে নিলাম। যারা এসব পারে না, যারা বোঝে না, স্টুডেন্ট পড়াইতে যায়, পড়ানোর যোগ্যতা নাই, তারা তোমার কি বলবে, তারা বলবে এই যে কাণ্ড দুর্বল এবং ছোট হয়, সরু শিরার মধ্যবর্তী স্থানে হালকা হয়, মুখস্থ শেষ। না ভাই, এমনি হয় কিছু। দেখো লৌহ নাই, লৌহর কাজের মধ্যে যাইতে হবে তোমার, লৌহর কাজের মধ্যে। লৌহ কি করছিল, কেন হয় না, কেন হবে না, এটা তোমার জানতে হবে, কারণ এটা জানার যোগ্যতা তোমার আছে ভাই। তুমি এসএসসির স্টুডেন্ট, তুমি কি একদম ছোট বাচ্চা নাকি, তুমি এটা বুঝতে পারবা, যা তুমি বুঝতে পারবা তা তোমার বোঝাইতে হবে, যা তুমি বুঝতে পারবা তা যদি তোমার না বোঝানো হয় এটা একটা অপরাধ হিসেবে গণ্য হয়। দেখো লৌহ, লৌহ কি করছে, লৌহ সাইটোক্রোম গঠন করছে না। এখন সাইটোক্রোম কি করছে, সাইটোক্রোম শোষণ সহায়তা করছে। এখন শোষণ যখন হবে না, শোষণে কি হয়, শোষণে শক্তি উৎপন্ন হয়। শোষণ হবে না মানে কি, শক্তি উৎপন্ন হবে না। শক্তি উৎপন্ন না হলে কি হবে, সে তো দুর্বল হবে, জানা কথা। তাহলে কি, গাছ কাণ্ড দুর্বল হয়, ছোট হয়। ইজি ভাই, সবকিছু তুমি নিজের থেকেই বুঝতে পারবা, তোমাকে বোঝাই দেওয়া সম্ভব, কিন্তু সবাই বোঝাইতে পারে না। বোঝার জন্য তোমাকে যে বোঝাইতে পারে তার কাছে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, সালফার কি করে, দেখো সালফার হচ্ছে কোষের পানি সমতা রক্ষা করে, এটা তোমার একটু মুখস্থ করতে হবে। সালফার কোষে পানি সমতা রক্ষা করে। আর কি করে, আর হচ্ছে পাতা হালকা সবুজ, লাল, বেগুনি দাগ দেখা যায়, এগুলো দেখো হালকা সবুজ, লাল দাগ, বেগুনি দাগ, এটা আসলে অলমোস্ট সব খনিজ লবণের অভাবেই কোনো না কোনো ইয়া দেখা যায়, ঠিক আছে। তো সালফারেরটাও তো প্রমিনেন্ট না।
আরেকটা যে কাজ হয় খুবই ইম্পর্টেন্ট সালফারের ক্ষেত্রে অভাবজনিত লক্ষণ আসলে একটা প্রশ্নই আসবে, সেটা হচ্ছে ডাইব্যাক কাকে বলে। সালফারের অভাবে ডাইব্যাক হয়, ঠিক আছে। সালফারের অভাবে মূল, কাণ্ড, পাতা, শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে। মানে ধরো এই যে পাতা, এই যে ধরো উদ্ভিদের মূল, তো এগুলোর একদম শীর্ষ, এই শীর্ষ দেশ থেকে শুরু করে পর্যায়ক্রমে উদ্ভিদটা মারা যেতে থাকে। তোমার হইতেছে পাতাটা মারা যেতে থাকে, মূলটা মারা যেতে থাকে, আলটিমেটলি লাস্টে গিয়ে কি হয়, উদ্ভিদটাই মারা যায়। এটা কিসের জন্য হয়? সালফারের জন্য হয়। তাই সালফারের জন্য ডাইব্যাক হয়, এই প্রক্রিয়াটাকে ডাইব্যাক বলে। তাই ডাইব্যাক প্রক্রিয়া কি? সালফারের অভাবে উদ্ভিদের পাতা, মূল, কাণ্ড, শীর্ষ, এগুলো মানে কাণ্ড, এগুলো শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে। এই প্রক্রিয়াকেই ডাইব্যাক বলে। তাহলে ডাইব্যাক কার জন্য হচ্ছে? ডাইব্যাক উদ্ভিদের সালফারের জন্য হচ্ছে। আচ্ছা, এবার আসো বোরন। বোরন কি করে? বোরন হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে। কারণ বোরনে কি বলছিলাম, চিনি পরিবহনে সহায়তা করে। চিনি শর্করা না, শর্করা হচ্ছে তোমার বডিকে দৃঢ়তা একটু হেল্প করে। এবার আসো বিপাক ক্রিয়ার বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই এর অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে গোলাযোগ হয়। বিপাক ক্রিয়ায় ভূমিকা রাখতেছে কে? বিপাক ক্রিয়ায় ভূমিকা রাখতেছে বোরন। বিপাক ক্রিয়ায় ভূমিকা রাখতেছে বোরন। তো বিপাক যখন না হচ্ছে, বিপাক মানে হচ্ছে তোমার বডির বিভিন্ন বিক্রিয়া, সহজ কথায়। কারণ বোরন কি করতেছে? বোরন চিনি আনতেছে। কারণ চিনি যখন থাকবে না, দেখো বোরনের কাজের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? বোরনের কাজের মধ্যে আমরা পড়ছিলাম সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চল আর চিনি পরিবহনের ভূমিকা রাখে। চিনি যখন থাকবে না, তোমার বডিতে যখন একটা উপাদান থাকবে না, শর্করা থাকবে না, চিনি কি শর্করা না? তাহলে তোমার বডিতে যখন শর্করা থাকবে না, তখন কি হবে না? তোমার বডির যে অভ্যন্তরীণ বিক্রিয়াগুলো ওইগুলো হবে না, বা বিপাক ক্রিয়া হবে না। তো বিপাক ক্রিয়া যখনই হবে না, তখনই উদ্ভিদ পর্যাপ্ত দৃঢ়তা পাবে না এবং উদ্ভিদটা বর্ধনশীল অংশগুলো মারা যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। এটা একটু মনে রাখবা, ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় এবং দৃঢ়তা প্রদান করে। তাইলে কি দেখলা তুমি? আমরা দেখতে পারলাম এটা কিন্তু খুবই কম, খুব বেশি পার্ট কিন্তু না, কিন্তু এটার থেকে এমসিকিউ প্রচুর আসে, প্রচুর এমসিকিউ আসে। আর আজকের এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করে থাকো পুরো টাইম, তাহলে এই অংশটা থেকে কোনো এমসিকিউ আসলে তোমার ভুল হওয়ার কোনো চান্স নাই। এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করতে চায় না বা স্কিপ করে, কারণ এটা তারা বোঝে না, মুখস্থ করতে পারে না, মনে থাকে না। তো এই ক্লাসটা যদি করো, তোমার যদি নর্মালি ধরো 100% মুখস্থ করা লাগতো, এই ক্লাসটা করলে তোমার জাস্ট 20% মুখস্থ করা লাগবে। আচ্ছা, তো আমাদের এই অংশ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা প্রাণীর পার্টটা পড়বো, প্রাণী দেহের পুষ্টি। ধন্যবাদ।